কে তোমরা সবাই আসছো? সকালে আসছো তোমরা? তাহলে ক্লাস শুরু করলাম। কি দেখা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন প্রেজেন্ট বাই সোহেল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে যে বিষয়টা আলোচনা হবে সেই বিষয়টার নাম হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। সাবজেক্ট কোড হলো 67013, ফার্স্ট সেমিস্টার অনলাইন ক্লাস মেকানিক্যাল টেকনোলজি। এই সাবজেক্টের 2 ক্রেডিটের সাবজেক্ট, তার মানে কি টোটাল মার্ক হলো 100। 100-র মাঝে টিসি হলো 40 আর টিএফ হলো 60, যেটা হলো কি থিওরি ফাইনাল 60। আর টিসি 40-এর মাঝে মিড টার্ম হবে 20, মানে পর্ব মধ্য পরীক্ষা। আর বাকি যে 20 মার্ক, সেই মার্কটা ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, প্রেজেন্ট, আচার আচরণ, হোমওয়ার্ক বিভিন্ন কিছু মিলিয়ে হলো বাকি 20 মার্ক। এখানে পিসি 0, পিএফ 0। এখানে পিসি 0, পিএফ 0, কারণ কি এখানে প্র্যাকটিক্যালের কোনো কাজ নাই, শুধু কী হবে, থিওরি হবে। সেই জন্য এখানে প্র্যাকটিক্যাল করার কোনো অপশন নাই। তাহলে পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 0, পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল 0। ফার্স্ট সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার সাবজেক্ট অধ্যায়ের নাম হলো কি প্রকৌশল সামগ্রী পরিচিতি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা কি প্রকৌশল সামগ্রী পরিচিতি। প্রকৌশল সামগ্রী কি? যে প্রকৌশল সামগ্রী সংজ্ঞা, যে প্রকৌশলীগণ নির্মাণের জন্য স্বল্প ব্যয়, নিরাপত্তা, সৌন্দর্য ও স্থায়িত্বশীলতার দিক বিবেচনা করে থাকেন। প্রকৌশল নির্মাণে ব্যবহৃত সামগ্রীকে প্রকৌশল সামগ্রী বলা হয়। এইখানে কি বলছে যে ইঞ্জিনিয়ারগণ যে ডিজাইন করবে, যে আর্টটা তৈরি করবে, স্বল্প ব্যয় মানে কি কম খরচে, নিরাপত্তা, সৌন্দর্য মানে কি হবে, যে কাজটা বা ডিজাইনটা করা হবে যেন সৌন্দর্য হয়, নিরাপত্তা থাকে, এবং কি দেখতে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব ভালো লাগে, এবং কি খরচটাও কি হয়, কম হয়। এই নির্মাণে ব্যবহৃত সামগ্রী, এটার জন্য যে যা কিছু ব্যবহৃত হবে সেটাই হচ্ছে কি নির্মাণ সামগ্রী বা প্রকৌশল সামগ্রী। আমরা এখানে কি বলি, নির্মাণ সামগ্রী অথবা কি প্রকৌশল সামগ্রী। তাহলে প্রকৌশল সামগ্রীগুলো হচ্ছে যে নির্মাণের জন্য কি হবে, স্বল্প ব্যয় মানে খরচটা আমার কি হবে, কম, নিরাপত্তা, সৌন্দর্য, আমার সবগুলোই কি করতে হবে, বিবেচনা করতে হবে। একটা কাজ তৈরি করতে, একটা বিল্ডিং তৈরি করতে গেলে প্রকৌশলীগঞ্জে ডিজাইন করে, সেটা সবগুলোর উপরে কি নির্ভর করে একটা বিল্ডিং কেমন হবে, কি বন্ধ খরচ হবে। তো সেগুলো হইতেছে কি প্রকৌশল সামগ্রী অথবা নির্মাণ সামগ্রী। এখন এখানে দেখো নিচে দেওয়া আছে কিছু প্রকৌশল সামগ্রী চিত্র দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে কি কাঁচ দেওয়া আছে, পাথর দেওয়া আছে, বালি দেওয়া আছে। এটা হলো কি কাঁচ, পাথর, বালি, কাঠ, সিমেন্ট, এটা কি প্লাস্টিক বোতল, এগুলো কি প্রকৌশল সামগ্রী নির্মাণের কাজে কি হয়, প্রয়োজন হয়ে থাকে। তো নির্মাণ সামগ্রীকে আবার কি ব্যবহারিক উদ্দেশ্যে দুভাগে ভাগ করা যায়। একটা হলো কাঠামোর সামগ্রী, অন্যান্য সামগ্রী। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আর কেউ যদি রেকর্ডিং করতে পারো তাহলে রেকর্ডিং অপশনটা চালু করে দিও। তারপরে রেকর্ডিংটা একসঙ্গে হইতেছে না কেন জানি, হচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমি ফেসবুক লাইভে দিছি, ওইখানেও রেকর্ডিং থাকবে, সমস্যা নাই, ঠিক আছে। জি জি স্যার, ধন্যবাদ। যদি কেউ যদি না পায় তাহলে ফেসবুক লাইভে ঢুকলে ওইখানেও ক্লাস করতে পারবে।
এখন? জি স্যার। আচ্ছা, তাহলে নির্মাণ সামগ্রীকে ব্যবহারিক উদ্দেশ্যে যে আমরা ব্যবহার মানে কাজ করব তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কাঠামো সামগ্রী, অন্যান্য সামগ্রী। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ, যে প্রকৌশলীগণ মানে বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারগণ যে কাজ করবেন যে সামগ্রী দিয়ে, তার কিছু বিবেচ্য বিষয়সমূহ আছে। যেমন কি, যে কোনো প্রকৌশল নির্মাণে প্রকৌশল সামগ্রীর শক্তি, স্থায়িত্ব, উপযোগিতা, সহজলভ্যতা, সৌন্দর্য, ব্যবহার ও সংযোগ সরলতা ইত্যাদি দিক বিবেচনায় আনতে হয়। যেমন একটা কাজ যখন করতে যাবে তার সবগুলো, এই যে সবগুলো পয়েন্ট যে বলা হলো, সবগুলো পয়েন্টই কী করতে হবে, প্রয়োজন হবে। কারণ এই সবগুলো পয়েন্ট যদি ব্যবহার না করা হয় বা প্রয়োগ করা না হয় তাহলে কি জিনিসটা সুন্দর হবে না। যে কোনো নির্মাণ সামগ্রীর গুণগত মান ও বৈশিষ্ট্যের উপর নির্মাণের মান, স্থায়িত্ব, সৌন্দর্য, নিরাপত্তা ইত্যাদি নির্ভর করে। যে আমরা একটা যদি ঘর তৈরি করতে যাই, যদি ভালো মানের যদি টিন না দেই, তার কাটা না দেই, তারপর কাঠ যদি ভালো মানের না দেই, তাহলে ঘরটা কি স্থায়িত্ব হবে? স্থায়িত্ব হবে না। সেই জন্য যে বিল্ডিং তৈরি করার জন্য যে কাঠামোগুলো লাগবে, যে তোমার প্রকৌশল সামগ্রীগুলো লাগবে, সেগুলো অবশ্যই কী করতে হবে, ভালো মানের হতে হবে। তাহলে শক্তি ভালো হবে, স্থায়িত্বটা কী হবে, ভালো হবে, উপযোগিতা হবে, সহজলভ্য মানে আবার কি সহজে যেটা পাওয়া যায়, সৌন্দর্য, ব্যবহার ও সংযোগশীলতা ইত্যাদি দিক অবশ্যই কী করতে হবে, বিবেচনা করতে হবে। যে কোনো সামগ্রিক গুণগত মান ও বৈশিষ্ট্য উপরে কি নির্মাণের মান, স্থায়িত্ব, সৌন্দর্য, নিরাপত্তা কী করে রাখে, বজায় রাখে। এই সামগ্রীর উপর ভিত্তি করে সব কিছু কি বজায় রাখে। এখন দেখি আমরা বিভিন্ন টেকনোলজি ভিত্তিক প্রকৌশল সামগ্রীর শ্রেণীবিভাগ। বিভিন্ন টেকনোলজি ভিত্তিক, যেমন আমরা যে টেকনোলজি আছে, আমাদের কি বিভিন্ন ধরনের টেকনোলজি আছে। আমাদের রংপুর পলিটেকনিক্যাল টেকনোলজি আছে কয়টা, 7টা। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, পাওয়ার, ইলেকট্রোমেডিক্যাল, তারপরে হলো কি ইলেকট্রনিক্স, আর কি আছে, আর হলো তোমার কোনটা বাদ দিলাম, আচ্ছা যাক, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। তাহলে 7টা ডিপার্টমেন্ট আমাদের কলেজে আছে। ঢাকাতে দেখা গেল যে 15টার মতো আছে ডিপার্টমেন্ট। তো এখানে বলছে যে বিভিন্ন টেকনোলজি ভিত্তিক প্রকৌশল সামগ্রীর শ্রেণীবিভাগ, যেমন সিভিল, সিভিল উড, আর্কিটেকচার, কনস্ট্রাকশন, এগুলো সিভিলেরই কি অংশবিশেষ। এনভায়রনমেন্টাল, গ্লাস, সিরামিক্স, আর্কিটেকচার, সার্ভে, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, প্রকৌশল সামগ্রী সমূহ, এগুলো সবগুলো কি সিভিলের রিলেটেড। সেগুলোর মধ্যে কী কী আছে, ইট, পাথর, বালি, মৃৎ সামগ্রী, কাঠ, কাঠ সদৃশ্য সামগ্রী, চুন, সিমেন্ট, মৃত্তিকা, বিটুমিন ও বিটুমিনজাত সামগ্রী, কাঁচ, বাঁশ, লোহা ও ইস্পাত, প্লাস্টিক, আছে কি রাবার, লৌহ সংকর, অলোহমুক্ত ধাতু, রং, বার্নিশ, লোহমুক্ত ধাতু সংকর, প্লাস্টার অফ প্যারিস, এমারি ক্লথ পেপার, সেগু পেপার, ফটো ফিল্ম, উলের সুতা। এগুলো এগুলো সবগুলো কি হচ্ছে আমাদের বিভিন্ন টেকনোলজি ভিত্তিক প্রকৌশল সামগ্রীর শ্রেণীবিভাগ। এইগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কী করে কাজ করতে পারি। তাহলে আমাদের আছে কি, ইট, সিভিল দিয়ে যদি কাজ করতে ইট লাগবে, পাথর লাগে, বালি লাগে, মৃৎ সামগ্রী এগুলো লাগে। এক একটা কাজের জন্য এক একটার প্রয়োজন। বাঁশ লাগে, লোহার ইস্পাত লাগে, প্লাস্টিক লাগে। তারপরে তোমার এখানে দেখো এই কিছু প্রকৌশল সামগ্রীর নাম দেওয়া আছে। এখানে দেখো কাঁচ আছে, বালি আছে, সিমেন্ট আছে, বাঁশ আছে, লোহা আছে। এইখানে আরও কিছু চিত্র দেওয়া হলো, যেমন এখানে দেখো পাথর, এখানে রড, এমারি ক্লথ, তারপরে দেখো যে এখানে চুম্বক আছে, তারপরে সিরামিক জাতীয় পণ্য আছে, এগুলা ভিটামিনার্স। এগুলা কি অংশ বিশেষগুলা দেওয়া হলো, তোমরা এগুলা সকলে দেখবা। তারপর আছে কি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, কম্পিউটার, টেলিকমিউনিকেশন ও
ও অন্যান্য সাদৃশ্য টেকনোলজির প্রকৌশল সামগ্রী। যেমন এটা দেখলাম সিভিল, উড, বিভিন্নটার জন্য প্রকৌশল সামগ্রী। এখন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, এটির সাথে যে রিলেটেডগুলো প্রকৌশল সামগ্রী আছে সেইগুলার সামগ্রীগুলো বলা হচ্ছে। একটা হলো কি পরিবাহী পদার্থ। পরিবাহী আমরা বুঝি যেটা কি যার ভিতর দিয়ে কি হয়, কোনো কিছু প্রবাহিত হয়, যেমন তামা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন্স ইত্যাদি। এটা কি পরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থ যেটার ভিতর দিয়ে কি হবে না, কোনো কিছু প্রবাহিত হবে না, সেটাই হচ্ছে কি অপরিবাহী পদার্থ। যেমন মাইকা, অ্যাসবেস্টস ইত্যাদি, এগুলো কি অপরিবাহী পদার্থ। 3 নম্বর কি আছে, অর্ধ পরিবাহী পদার্থ, যেটার মধ্যে কি কার্বন, সিলিকা, জার্মেনিয়াম ইত্যাদি, এগুলো কি অর্ধ পরিবাহী পদার্থ। 4 নম্বর কি লো অ্যান্ড হাই টেনসিল স্টিল, এই স্টিলগুলোও কি একটা অপরিবাহী পদার্থ। চুম্বক পদার্থ, বিশুদ্ধ লোহা, ডালাই লোহা, কার্বন, ইস্পাত, সিলিকা ইস্পাত, ম্যাঙ্গানিজ এবং নিকেল ইস্পাত ইত্যাদি, এগুলো সবগুলো কি ইলেকট্রিকের সাথে, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এগুলোর সাথে কি আছে, জড়িত আছে। যেমন ফিউজ ম্যাটেরিয়াল, সীসা, টিন, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, শঙ্কর ইত্যাদি। ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, অ্যাসবেস্টস, বিটুমিন, গ্লাস, মার্বেল, মাইকা, পেপার ইত্যাদি, এগুলো অপরিবাহী পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার, যে আমরা অপটিক্যাল ফাইবার পাই, সেটার ভিতরে একটা ইনসুলেশন ব্যবহার করা হয়, এই জন্য যাতে আমরা বাইরের কোনো কারণের জন্য শক না পাই। যেমন ইলেকট্রিক্যালি যে তারের কেবলের উপর যে ইনসুলেশনটা ব্যবহার করা, কী জন্য, আমাদের সেফটির জন্য। আমরা উপরে ভিতরে কারেন্ট থাকলেও বাহিরে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, তারও কি হয় না, আমাদের শক করে না। কারণ কি, সেটা অপরিবাহী পদার্থ বলে সেটার ভিতর কি ওই যে অ্যাসবেস্টস যেটা ব্যবহার করা হয়, সেটার উপরে কি থাকে না, কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু ভিতরে কি থাকে, কারেন্ট থাকে, কিন্তু ওটা প্রবাহিত হইয়া বাইরে আসতে পারে না, সেই জন্য আমরা শক খাই না। যদি কোনো কারণের জন্য লিকেজ থাকে, তাহলে আমার কি হবে, ওটা শক করবে। তাহলে এগুলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, কম্পিউটার, টেলিকমিউনিকেশনের সদৃশ্য টেকনোলজি ভিত্তিক প্রকৌশল সামগ্রী। যেমন কিছু প্রকৌশল সামগ্রী চিত্র দেওয়া আছে এখানে, কি জার্মেনিয়াম, ম্যাঙ্গানিজ, অপটিক্যাল ফাইবার, অ্যালুমিনিয়াম, অ্যাসবেস্টস, পাইপ, এগুলো সবগুলো কি আছে প্রকৌশল সামগ্রী, কি চিত্র দেওয়া আছে, সকলে দেখে নেবা। তারপরে আছে কি মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার, মেরিন, শিপ বিল্ডিং এবং অন্যান্য সাদৃশ্য টেকনোলজি ভিত্তিক প্রকৌশল সামগ্রী। এতক্ষণ দেখলাম সিভিল, দেখলাম ইলেকট্রিক্যাল, দেখলাম। এখন মেকানিক্যাল সাথে যেগুলো সাদৃশ্য আছে, সেই প্রকৌশল সামগ্রীগুলো কী করবো, আলোচনা করব। একে কি আছে, ধাতু ও এদের সংকর লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, নিকেল, অ্যান্টিমনি, ম্যাঙ্গানিজ, টাংস্টেন ইত্যাদি, এগুলো কি মেকানিক্যাল এবং অটোমোবাইলের সাথে কি সম্পৃক্ত। টিম্বার, পাথর, ইট, বালি, সিমেন্ট, চুন, কাঁচ, এগুলো সবগুলোই কি মেকানিক্যাল টেকনোলজি বা অটোমোবাইল টেকনোলজি বা পাওয়ার টেকনোলজির কি প্রকৌশল সামগ্রীসমূহ। 1 নম্বর কি ধাতু ও এদের সংকর লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, নিকেল, অ্যান্টিমনি, ম্যাঙ্গানিজ, টাংস্টেন ইত্যাদি। 2 টিম্বার, পাথর, ইট, বালি, সিমেন্ট, চুন, কাঁচ। আমরা যতক্ষণ যা আলোচনা করলাম তার মাঝে কি আছে, প্রকৌশল সামগ্রী বলতে কি বোঝায় পড়বা। প্রকৌশল সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি লিখা, প্রকৌশল সামগ্রীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা, বাংলাদেশের সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীর একটি তালিকা তৈরি করা। আমরা পরের একটা স্লাইড তোমাদের সাথে আলোচনা করতেছি, সেটা হলো আচ্ছা, এইখানে প্রথম অধ্যায়েরই প্রকৌশল সামগ্রীর প্রস্তুতি বাকি অংশ। দেখো এখানে কি আছে, নিম্নে প্রকৌশল সামগ্রী গুরুত্বপূর্ণ ধর্মাবলী উদ্বৃত্ত করা হলো। উদ্বৃত্ত মানে কি, আলোচনা করা হচ্ছে। এটা হলো কি বহুত কিছু ধর্মাবলী, কয়টা ধর্মাবলী, 6টা ধর্মাবলী। এটা কি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে
তোমার কি নিম্ন প্রকৌশল সামগ্রীর গুরুত্বপূর্ণ ধর্মাবলী, যেমন কি ভৌত ধর্মাবলী, 2 নাম্বার যান্ত্রিক ধর্মাবলী, রাসায়নিক ধর্মাবলী, বৈদ্যুতিক ধর্মাবলী, তাপীয় ধর্মাবলী, চুম্বকীয় ধর্মাবলী। এখন এই ভৌত ধর্মাবলীর মধ্যে কি আছে, যে আকার, আকৃতি, ঘনত্ব, সান্দ্রিততা, গুণট, বর্ণ, গন্ধ, সৌন্দর্য ইত্যাদির মাধ্যমে কি ভৌত ধর্মাবলী। যান্ত্রিক ধর্মাবলী কি আছে, শক্তি, স্থিতিস্থাপকতা, নমনীয়তা, অনমনীয়তা, ভঙ্গুরতা, কাঠিন্য, স্থিতিস্থাপন ক্ষমতা, গাছসহতা, কাঠিন্য, মন্তর, বিকৃতি, এগুলো কি যান্ত্রিক ধর্মাবলী। রাসায়নিক ধর্মাবলী, যেমন রাসায়নিক মানে কি ক্ষয়রোধিতা, অম্ল, ক্ষারত্ব, রাসায়নিক গঠন ইত্যাদি হলো রাসায়নিক ধর্মাবলীর গুণ। বৈদ্যুতিক ধর্মাবলী, বৈদ্যুতিক তড়িৎ সঞ্চালন, এটার ভিতরে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। তড়িৎ সঞ্চালন শক্তি, তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি হলো বৈদ্যুতিক ধর্মাবলী। তাপীয় ধর্মাবলী, আপেক্ষিক তাপ, তাপীয় প্রসারণ, তাপ পরিবাহিতা ইত্যাদি। চুম্বকীয় ধর্মাবলী, যেমন চুম্বকীয় বৈদ্যুতা, চুম্বকীয় আবেশ, হিস্টেরিসিস ইত্যাদি, এগুলো হলো কি প্রকৌশল সামগ্রীর গুরুত্বপূর্ণ ধর্মাবলী। প্রশ্নে আসতে পারে যে প্রকৌশল সামগ্রীর 6টি ধর্মাবলীর নাম লেখো অথবা এর উদাহরণ দাও। এখন প্রকৌশল সামগ্রীর গুরুত্বপূর্ণ যান্ত্রিক ধর্মাবলী আলোচনা করা যায়। এতক্ষণ আগে গেলাম কি ভৌত ধর্মাবলী সম্পর্কে আলোচনা, কি প্রকৌশল সামগ্রীর গুরুত্বপূর্ণ ধর্মাবলী। এখন হলো কি যান্ত্রিক ধর্মাবলী, প্রকৌশল সামগ্রীর গুরুত্বপূর্ণ যান্ত্রিক ধর্মাবলী আলোচনা করা হবে। 1 নম্বর কি আছে, শক্তি। শক্তি বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুর উপর বাইর হতে বল প্রয়োগ করলে এর অভ্যন্তরে অণুগুলোর আকর্ষণ ও বিকর্ষণজনিত কারণে প্রতিরোধী বলের সৃষ্টি হয়। একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন তার ভিতরে অণুগুলোর ভিতরে কী হবে, আকর্ষণ এবং বিকর্ষণ প্রতিরোধ বলে সৃষ্টি হয়। এর আকার, আকৃতি ও প্রকৃতি অপরিবর্তিত রাখতে চেষ্টা করে। যখন এই বিক্রিয়া শুরু করে, এই বিক্রিয়ার ফলে তার আকার, আকৃতি পরিবর্তন হওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা কি হতে পারে না। বস্তুর এই ধর্মকে বস্তুর শক্তি বলা হয়। অপরিবর্তিত রাখতে চেষ্টা করে, সেটা হলো কি বস্তুর শক্তি বলা হয়। বস্তুর মৌলিক শক্তি হলো কি 3 ধরনের। বস্তুর মৌলিক শক্তি কয় ধরনের, 3 ধরনের। একটা হলো টান শক্তি, চাপ শক্তি, আর একটা হলো কি শেয়ার শক্তি। বস্তুর মৌলিক শক্তি 3 ধরনের, একটা হলো টান শক্তি, চাপ শক্তি, শেয়ার শক্তি। আচ্ছা, তাহলে টান শক্তি কি বলে? টান বলতে আমরা কি বুঝি, বস্তুর উপর বাহির হতে টানা বল প্রয়োগ করলে, বস্তুর উপর যদি বাহির হতে টানা বল প্রয়োগ করা হয়, এর অভ্যন্তরে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয়ে থাকে, এর আকার, আকৃতি ও অপরিবর্তিত রাখতে চেষ্টা করে, সেটাই হচ্ছে কি টান শক্তি। মানে তার ধর্মগুলি কি যেইভাবে ছিল সেই পূর্ণ অবস্থায় ফিরে আসে, সেটাই হচ্ছে কি টান শক্তি। চাপ শক্তি, বস্তুর উপর বাহির হতে চাপ বল প্রয়োগ করলে এর অভ্যন্তরে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয়, এর আকার, আকৃতি ও প্রকৃতি অপরিবর্তিত রাখতে চেষ্টা করে, তাই হচ্ছে কি চাপ শক্তি। পীড়ন। পীড়ন কাকে বলে? পীড়ন বলতে আমরা সকলে জানি, যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ছে সকলে জানেন, বস্তুর উপর বাহির হতে প্রযুক্তি বলের প্রভাবে এর অভ্যন্তরে সৃষ্ট বলের তীব্রতাকে কি বলা হয়, পীড়ন বলা হয়। পীড়ন আবার সূত্র হলো পীড়ন সমান প্রযুক্ত বল বাই বল প্রয়োগকৃত পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে দেখো 3টা চিত্র দেওয়া আছে। একটা হলো কি এই যে এ দেওয়া যেটা দেওয়া আছে, এটা কি হচ্ছে টান বল,
এটা হইতেছে কি টান শক্তি, আর এই যে চিত্রটা আছে সেটা কি চাপ শক্তি। আর এই যে যে অবস্থা চিত্রটা আছে এটা কি তোমার কি বলে শিয়ার শক্তি। এটা কি মাঝখানে লোড বহন অবস্থায় আছে, কি মাঝখানের দিকে লোডটা পড়তেছে, সেটা কি টান অবস্থা নিচের দিকে আছে। তাহলে পীড়ন সমান প্রযুক্ত বল বাই বল প্রয়োগকৃত পৃষ্ঠের ক্ষেত্রফল। পীড়নের একক হলো কেজি পার বর্গ সেন্টিমিটার। পীড়ন কোনটা আবার কত প্রকার? 3 প্রকার। একটা হলো চাপ পীড়ন, টান পীড়ন, আর একটা হলো কি শেয়ার পীড়ন অথবা কি কৃদন্ত পীড়ন। তাহলে এখানে দেখো চাপ পীড়নের চিত্র দেওয়া আছে। এইটা হলো কি চাপ পীড়ন। এটা বাহির থেকে দুই দিকের বাহির থেকে কি হচ্ছে চাপ প্রয়োগ করা হচ্ছে। আর এইটা হলো টান পীড়ন, কি ভিতর থেকে চাপটা কি বাইরের দিকে যাচ্ছে, এটাও ভিতর থেকে কি হচ্ছে বাইরের দিকে চাপ যাচ্ছে। তারপর আছে কি কৃদন্ত পীড়ন বা শেয়ার পীড়ন, যেটা হলো এইখানে দেখো দুইটাই দেওয়া আছে। এখানে এক পাশে রড, এই পাশে একটা লোড, এটা সম্পূর্ণ একটা লোড আছে, এই পাশে একটা সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট, কিন্তু এর মাঝখানে কি করতেছে লোড পড়তেছে, শেয়ার করতেছে লোডটা, দুই দিকেই শেয়ার আছে। এটাও কি অবস্থায় আছে? একই অবস্থায় আছে, কিন্তু এটা লোডটা কি নিচে করতেছে একটু, কি মাঝখানে লোডটা পড়তেছে। তাহলে কৃদন্ত পীড়ন সমান সমান কি কৃদন্ত বল বাই কৃদন্ত এলাকার ক্ষেত্রফল। তাহলে এখানে প্রশ্ন সমূহ আছে, কি প্রকৌশল সামগ্রীর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো, বস্তুর শক্তি সম্পর্কে আলোচনা করো, পীড়ন বলতে কি বোঝায়, পীড়ন কত প্রকার ও কি কি। বিকৃতি, এখন আমরা আলোচনা করব কি বিকৃতি। এখানে বিকৃতিটা একটু মিস্টেক হয়েছে, এখানে বক্রীতি হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। যেমন বিকৃতি বলতে কি বোঝায়, যেমন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে এর অভ্যন্তরে পীড়ন সৃষ্টির সাথে সাথে প্রযুক্ত বলের অক্ষ বরাবর দিক মাপের পরিবর্তন ঘটে বা আকারের পরিবর্তন হয়ে থাকে। একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাই হলো কি বিকৃতি। যেমন কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করলে এর অভ্যন্তরে পীড়ন সৃষ্টির সাথে সাথে বস্তুর একক দৈর্ঘ্যের, যদি বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হবে, প্রয়োগ করার পরে যদি এর অভ্যন্তরে কণাগুলো বিকৃতি করে, মানে বাইরের দিকে প্রসারিত হয়ে নতুন কোনো কিছু দৈর্ঘ্য বা কোনো কিছু প্রসারিত করে, সেটা হচ্ছে কি তার দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাই হইতেছে কি বিকৃতি। যেমন যে বস্তুটা যে অবস্থা ছিল সে পূর্বের অবস্থায় না ফিরে আসা সে নতুন অবস্থায় রূপ পেয়েছে, সেটা হইতেছে কি বিকৃতি। বিকৃতি আবার সূত্র হলো কি আদি দৈর্ঘ্য প্লাস, মানে প্রথম যে দৈর্ঘ্য ছিল পরবর্তীতে যে দৈর্ঘ্যটা হলো, যেমন প্রথম দৈর্ঘ্য ছিল কি এল, মানে 20 মিটার যদি হয়, দ্বিতীয়টা তাহলে 15 হয়েছে অথবা কি 40 হয়েছে, সেটা থেকে মাইনাস করতে হবে, আর টোটাল দৈর্ঘ্য দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে। বিকৃতি আবার কি 3 প্রকার। একটা হলো চাপ বিকৃতি, একটা হলো টান বিকৃতি, একটা হলো কি কৃদন্ত বিকৃতি। তাহলে দেখো এখানে প্রথম যে চিত্রটা আছে কি এটা হলো কি চাপ বিকৃতি। আমার বলটা কি হচ্ছে ভিতর দিকে চাপ প্রয়োগ করা হচ্ছে, এটা ডান থেকে চাপ দিতেছে, এটা বাম থেকে চাপ, দুই দিক থেকে কি বস্তুটার ভিতরে চাপ প্রয়োগ করা হচ্ছে, এটা হলো কি চাপ বিকৃতি। আর এইখানে যে চিত্রটা আছে এই চিত্রটা দেখো দুইটা চাপই কি বাইরের দিকে যাচ্ছে, সেটা দিলে কি টান বিকৃতি। আমার দুই দিকে টান দেওয়া হচ্ছে, তাহলে এটা কি হবে প্রসারিত হবে। আর প্রথমটা চাপ বিকৃতি, যেটা যদি আমি দুই দিক থেকে চাপ প্রয়োগ করি তাহলে ভিতরে কি হবে সংকুচিত হবে। একটা আছে তোমার কি কৃদন্ত বিকৃতি, যেটা কি দেখো এখানে চিত্র দেওয়া আছে, এখানে চিত্রটার মধ্যে কি এইদিকে একরকম আবার এইদিকে একরকম, কিন্তু সমান না, মানে এখানে বিকৃতি করছে, বাহিরের দিকে বেশি প্রসারিত হয়েছে, এই পাশে না হলে এই পাশে কি হয়েছে বিকৃতি হয়ে গেছে। পয়সনের অনুপাত,
তা আমরা এখন পয়সন অনুপাত আলোচনা করবো। যেমন পয়সন অনুপাত কি, বিজ্ঞানীগণ কি বলছে যে বিজ্ঞানীগণ পয়সনের পরীক্ষার ফলাফল অনুযায়ী বস্তুতে বলের টিয়ার আর বিকৃতি, যে বস্তুটা কাজ করতে সেটা কি হবে, আর বিকৃতি করবে, ও বস্তুতে বলের ত্রিয়ামুখীর বিকৃতি এর অনুপাতকেই একটি ধ্রুবক, আর এই ধ্রুবককে পয়সনের ধ্রুবক বলা হয়। এটা পয়সনের অনুপাত নামে কি পরিচিত। তাহলে এটা হলো কি পয়সনের অনুপাত। তাহলে এখানে আমরা পয়সনের কি, বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে বস্তু যে মুখে ক্রিয়াশীল হয় বস্তুতে বিকৃতি সেদিকেই হয়। কি বলছে, বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে বস্তু যে মুখী ক্রিয়াশীল হবে বস্তুটির বিকৃতি সেদিকেই হয়। একে লম্বা লম্বী বিকৃতি বলা হয়। যদি যে দিক থেকে বল প্রয়োগ করলে তার বিপরীত দিকে যদি অগ্রসর হতে থাকে সেটা হলো কি লম্বা বিকৃতি। আর বস্তুতে লম্বা লম্বী বিকৃতি ঘটলে এর আড়াআড়িও বিকৃতি ঘটতে থাকে। এই বিকৃতিকে কি আড়াআড়ি বিকৃতি বলা হয়। বস্তুতে চাপ প্রয়োগ করলে চাপের ক্রিয়ার দিক বস্তুর মাপ কমে যায়, কিন্তু চাপের ক্রিয়ার দিকের আড়াআড়ি বস্তুর মাপ বেড়ে যায়। এটা হলো কি এক এক দিকে এক এক রকম মাপটা তখন কি যে কম বেশ হয়ে যায়। এটা হচ্ছে কি পয়সনের অনুপাত। তারপরে কি আছে, নমনীয়তা। আচ্ছা, নমনীয়তা বলতে আমরা কি বুঝি, যে বস্তু যে ধর্মের জন্য বাহ্যিক বল প্রয়োগের ফলে সৃষ্ট বৃত্তি তার উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলে ও বিকৃত বস্তুর পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে আসে না। যে একটা বল যদি আমরা প্রয়োগ করার ফলে তার ভিতরে অনুপরমাণুগুলো যদি বিক্রিয়া করে নতুন একটা বস্তু সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি, এবং এই পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেটাই হচ্ছে কি বস্তুর ধর্মকে নমনীয়তা বলা হয়। আর অনমনীয়তা, যে বাহির হতে বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি তার পূর্বের অবস্থায় থাকে তাহলে সেটাই হচ্ছে কি অনমনীয়তা। যে বস্তু যে ধর্মের জন্য বাহ্যিক বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতি তার উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃত বস্তু পুনরায় তার পূর্ব অবস্থায় ফিরে আসে, বস্তুর ধর্মকে কি বলে, অনমনীয়তা বলে। পাশ্চাত্যতা, বস্তু যে ধর্মের জন্য বস্তুকে টান প্রয়োগ করলে উক্ত বস্তু নমনীয় সীমার মধ্যে না ছিঁড়ে ক্রমাগত লম্বা হতে থাকে, বস্তুর ধর্ম কি পাশ্চাত্যতা বলা হয়। যে একটা বল যখন প্রয়োগ করার ফলে বস্তুটি যখন লম্বা হয়ে থাকে কিন্তু সেই জায়গায় কি হয় না, ছিঁড়ে যায় না, এই ধর্মের জন্য বস্তুটাকে কি বলে পাশ্চাত্যতা বলা হয়। গাছহতা, বস্তু যে ধর্মের জন্য বস্তু চাপ প্রয়োগ করলে বস্তু বিচ্ছিন্ন না হয়ে বিস্তৃতি লাভ করতে পারে, বস্তু এই ধর্মকে কি বলে গাছহতা, মানে কি আঘাতটা কি অধিক পরিমাণে কি করতে পারবে, সহ্য করতে পারবে, সেটাই হচ্ছে কি গাছহতা। পয়সনের অনুপাত সংক্ষেপে বুঝিয়ে লিখো। বস্তুর স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করো। বিকৃতি বলতে কি বোঝায়, কত প্রকার ও কি কি, নমনীয়তা বা অনমনীয়তা, গাছহতা ও পাশ্চাত্যতা বলতে কি বোঝায়, এখান থেকে এই প্রশ্নগুলো করবা। আরেকটা আছে কি কাঠিন্য, যে ধর্মের জন্য বস্তু আঘাতে অবিচল থাকে সেটাই হলো কি তোমার কাঠিন্যতা। কাঠিন্য, বস্তুতে আঘাত করলে আঘাতের কিছু শক্তি বস্তুতে শোষিত হয়ে ফলে কিছু কাজ হয়। বঙ্গুরতা, বঙ্গুরতা বলতে কি বুঝি, যে বস্তু যে ধর্মের জন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে বিকৃতি ব্যতি রেখে বা সামান্য বিকৃতিতেই বস্তু ভেঙে বা ছিঁড়ে যায়, বস্তুর এই ধর্মকে কি বলা হয়, বঙ্গুরতা বলা হয়। যেমন কিছু লোহা আছে কি সহজে ভাঙে না, কি মচকে যায়, আবার কিছু লোহা আছে কি শর্ট করে কি হয়ে যাবে, ভেঙে যাবে। লোহার দুই ধরনেরই, একটা হলো কি ভাঙবে না, সহজে ভাঙবে না, কি মচকে যাবে, একটা হলো সহজে ভেঙে যাবে। তো বলছে যে বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে বিকৃতি ব্যতি রেখে বা সামান্য বিকৃতিতেই বস্তু ভেঙে বা ছিঁড়ে যায়, বস্তুর ধর্মকে কি বলা হয়, বঙ্গুরতা বলা হয়। ফেটিক, বস্তু যে ধর্মের জন্য বস্তুটি পুন টিয়ারতা, মানে বারবার পীড়ন প্রতিরোধে সক্ষম হয় তাকেই ফেটিক বা ফেটিক স্ট্রেংথ বলা হয়। যেমন বারবার ফিরে আসতে সক্ষম হয় তাকে কি বলা হচ্ছে, ফেটিক বলা হচ্ছে।
এখানে স্থিতিস্থাপকতা সমান কি বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর শক্তি সঞ্চয়ের ক্ষমতাকে বস্তুর স্থিতিস্থাপন ক্ষমতা বলা হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে যে বস্তুর ক্ষমতাটা আছে সেটাকে তার সীমার মধ্যে যদি বস্তু চলাচল করে সেটাই হলো বস্তুর স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ক্ষমতা সমান গড় প্রকৃত প্রকৃত বল ইন্টু হলো কি বিকৃতি, মন্থর বিকৃতি। যেমন বিম, কলাম, লিসেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে দীর্ঘকাল যাবৎ অপরিবর্তনীয় স্থির বল প্রয়োগ করা অবস্থায় থাকলে ধীরে ধীরে এতে কি বিকৃতি করে থাকে। এরূপ বিকৃতিকে মন্থর বিকৃতি বলে। মানে এটা হলো কি ধীরে ধীরে কি হবে বিকৃতি করবে। মন্থর মানে কি স্লো, মানে আস্তে আস্তে বিকৃতি করবে, মানে নষ্ট হবে, একজ হবে। যেমন বিম, কলাম, লিসেন্ট। একটা বিল্ডিং যদি আমরা তৈরি করি, একটা বিল্ডিংয়ের স্থায়িত্ব 100 বছর, 50 বছর, 40 বছর। এটা কি বিভিন্ন ম্যাটেরিয়ালস এর গুণাবলী বিভিন্ন কিছুর উপর কী করে নির্ভর করে। যেমন আমরা যে লোহাগুলো ব্যবহার করব, এর লোহারও একটা কি আছে তোমার স্থায়িত্ব আছে। সেই স্থায়িত্ব যদি আমরা সঠিক পরিমাণে ব্যবহার করতে পারি তাহলে সেটা স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হবে, আর যদি সঠিক পরিমাণে ব্যবহার না করতে পারি তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে না। যেমন লোহা যদি আমরা কর্তন করতে চাই, কর্তন করার সময় যদি অধিক পরিমাণে হিট হয়ে যায়, মানে বেশি পরিমাণ কি গরম হয়ে যায়, তাহলে কি হবে লোহার যে একটা লাইফ আছে সেই লাইফটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি সেটা লাইফ থেকে 50 বছর, সেই লোহাটা কি হয়ে যাবে মিনিমাম 5 বছর কি হয়ে যাবে, লস হয়ে যাবে। কি কারণের জন্য? কারণ ওর ভিতরে যে অনুপরমাণুগুলো ছিল হিটের কারণে কি হয়েছে, কিছু বিক্রিয়া ঘটছে। এই বিক্রিয়া করার কারণে এই লোহার স্থায়িত্বকালটা কি হয়ে যায়, কমে যায়। তাপীয় পীড়ন, সকল বস্তুই তাপে প্রসারিত হয়। যে কোনো বস্তু যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, আগে প্রসারিত হবে তাপ প্রয়োগ করার পর, এবং ঠান্ডায় কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। যেমন পাইপ, আমরা যদি যে পাইপের ব্যাস আসে 10, এখানে 12 মাঝে লাগাবো, সেটা যদি আমরা হিট প্রয়োগ দেই তাহলে কি হবে, সেটা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে সেটা কি ওই 12 ডায়ামিটারের মধ্যে কী করা যাবে, লাগানো যাবে। কিন্তু আবার যখন ঠান্ডা হয়ে যাবে সেটা কি সংকুচিত হয়ে লেগে যাবে। এই ধরনের বিকৃতি বস্তুতে কোনো পীড়ন হয় না, কিন্তু এই বিকৃতি প্রতিরোধ করলে বস্তুতে পীড়নের সৃষ্টি হয়। যদি এটা প্রতিরোধ করা হয় তাহলে পীড়ন সৃষ্টি হবে। একে তাপীয় পীড়ন এবং বিকৃতিকে তাপীয় বিকৃতি বলা হয়ে থাকে। বস্তুর দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা, শিয়ার পীড়ন ও শিয়ার বিকৃতি অনুপাত ওই দৃঢ়তা গুণাঙ্ক নামে পরিচিত। অর্থাৎ শিয়ার সমান সমান, মানে দৃঢ়তা গুণাঙ্ক সমান শিয়ার পীড়ন বাই শিয়ার বিকৃতি। এইখানে একটা প্রশ্ন আছে এসিআই এবং কি এসও এর পূর্ণ নাম লিখা। এসিআই কি, আমেরিকান কন্ট্রাক্ট ইনস্টিটিউট। একটা হলো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অফিসিয়াল। এটা হলো কি সংক্ষিপ্ত রূপ থাকবে, এটার বিস্তারিতটা নামটা দিতে হবে। তো আজকে যে আলোচনা করা হলো তার কিছু প্রশ্ন হয়েছে কি, বস্তুর কাঠিন্য বলতে কি বোঝায়, স্থিতিস্থাপকতা কি, বঙ্গুরতা কি, ফিটিক বলতে কি বোঝায়, স্থিতিস্থাপক ক্ষমতা বলতে কি বোঝায়, মন্থন ও তাপীয় বিকৃতি কি, বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক বলতে কি বোঝায়, এসিআই ও এসআই এর পূর্ণ নাম লিখা। তো সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আলোচনা হলো। স্যার একটা কথা বলা ছিল। হ্যাঁ, ওয়েট করো।